আসসালামু আলাইকুম। আমি ডক্টর শামসুন নাহার স্বপ্না। আমি গাইনি কনসালটেন্ট হিসেবে কর্মরত আছি। এটি হচ্ছে সেপ্টেম্বর মাস। এই সেপ্টেম্বর মাস ওয়ার্ল্ড ওয়াইড বিশ্বজুড়ে পিসিওএস সচেতনতার মাস হিসেবে পরিচিত। তো সেই জন্যে আমি আজকের টপিকসটা বেছে নিয়েছি পিসিওএসের উপরে কথা বলার জন্যে। আসলে পিসিওএস জিনিসটা কী, তাই না? এটাই তো সবার আগে জানা উচিত। PCOS মানে হচ্ছে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম। এখন পলি মানে কি? পলি মানে অনেক, পলিসিস্টিক মানে হচ্ছে যে আমরা যদি বেলুনের মধ্যে পানি ভরি তখন যে ছোট একটা ফিলিংস হয়, সফট ফিলিংস হয়, এই টাইপের একটা সিস্ট, কেমন? আর এই সিস্টটা হচ্ছে যে অনেকগুলো হয়। পলি মানে অনেকগুলো, যেমন হচ্ছে গরম পানির ছিটা পড়লে অনেক সময় ছোট 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 ফুসকুড়ির মতো হয়, এই টাইপের একটা সিস্ট। এটা হচ্ছে যে আমি যদি এখানে মডেলটা দিয়ে একটু বোঝানোর চেষ্টা করি যে এটা তো হচ্ছে জরায়ুটা আর এটা হচ্ছে ওভারি। এই যে ওভারিতে দেখা যাচ্ছে যে ছোট 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 লাল নীল দিয়ে বোঝানোর চেষ্টা করা হয়েছে ছোট ছোট সিস্ট, এটাই হচ্ছে পলিসিস্টিক ওভারি। এবং এটার সাথে কিছু সিমটম রিলেটেড, যেটাকে আমরা বলি পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম। এখন এই যে সেপ্টেম্বর মাসের যে পিসিওএসের জন্য যে একটা প্রতিপাদ্য ঠিক করা হয়েছে, প্রতিপাদ্যটা কি? পিসিওএস, প্রজনন ক্ষমতা এবং নারীর স্বাস্থ্যসেবার ভবিষ্যৎকে শক্তিশালী করা, এটাই হচ্ছে প্রতিপাদ্য। আর এই পিসিওএস নিয়ে এত কেন আমাদের তোড়জোড়, এত কেন মাথা ব্যথা, এত কেন কথা বলা? হ্যাঁ, সেটা হচ্ছে যে বন্ধ্যাত্ব বা ইনফার্টিলিটির অন্যতম একটা কারণও এই পিসিওএস। সেই জন্যেই আসলে এটা নিয়ে আমরা এত কথা বলি। প্রথমে তাহলে আমরা জানলাম যে পিসিওএস সম্বন্ধে আমরা কি বলতে চাচ্ছি, কেন বলতে চাচ্ছি। এখন বিশ্বে দেখা যাচ্ছে যে প্রায় 10% নারী এই পিসিওএসে আক্রান্ত। পিসিওএসের কিছু সিমটম যেগুলো আমরা বলতে পারি যে অতিরিক্ত ওজন বেড়ে যাওয়া, দাড়ি গোঁফ গজানো, চুল পড়ে যাওয়া, মেজাজ খিটপিটে হয়ে যাওয়া, সবচেয়ে বড় ইম্পর্টেন্ট সমস্যা যেটা, সেটা হলো যে মাসিকের সমস্যা। কেমন? মাসিক অনিয়মিত হতে পারে, কারো কারো ক্ষেত্রে মাসিক বন্ধ হয়ে যেতে পারে, বন্ধ থাকতে পারে আর কি, মানে অ্যামেনোরিয়া আমরা যেটাকে বলি এটা। তারপর হচ্ছে যে ইনফার্টিলিটির কথা যেটা বললাম, যে বন্ধ্যাত্ব, এইটাও পিসিওএসের জন্য হয়ে থাকে। পিসিওএস আসলে একটি হরমোনজনিত সমস্যা। এই হরমোন আমাদের শরীরে মেয়েদের যেমন ইস্ট্রোজেন প্রজেস্টেরন আছে, পুরুষের আছে হচ্ছে টেস্টোস্টেরন, অ্যান্ড্রোজেন। তো ওই টেস্টোস্টেরন হরমোনের লেভেলটা আসলে আমাদের শরীরে আছে কিন্তু কম পরিমাণে, সেইটারই পরিমাণটা অনেক বেশি বেড়ে যায়, তখনই হয় বিপত্তিটা। এটা আর কি আপনাদেরকে একটু ধারণা দিলাম। এই মেইনলি হচ্ছে হরমোনজনিত সমস্যা হচ্ছে পিসিওএস, এটাই হচ্ছে একটা কথা। এরপর আমরা আসি যে কিভাবে আমরা বুঝতে পারবো। তাহলে উপসর্গগুলো দেখে তো কিছুটা বুঝতে পারবো। অনেক মা আমাদের কাছে আসেন মেয়েদেরকে নিয়ে, এবং মিডল এজের মহিলারা আসেন, মানে 15 থেকে 45 প্রজননক্ষম যে মহিলারা, তারা সবাই এই ধরনের সমস্যা নিয়ে আমাদের কাছে আজকাল চলে আসেন। মায়েরা আসেন যে মেয়েদের অনিয়মিত মাসিক হচ্ছে বা অতিরিক্ত মাসিক হচ্ছে বা মাসিকটা বন্ধ থাকছে, এই ধরনের সমস্যাগুলো নিয়ে। আর যারা বিবাহিত মহিলারা, তাদের দেখা যাচ্ছে যে বাচ্চা আসতে দেরি হচ্ছে, বাচ্চা আসতে চাচ্ছে না, তখন আমরা একটা আলট্রাসোনোগ্রাম করি। আলট্রাসোনোগ্রামে আমাদের কিছুটা গাইডলাইন দেয় যে পলিসিস্টিক ওভারির একটা ফিচার আমরা পেয়ে থাকি। এই যে আমরা এত কিছু আলোচনা করলাম, তাহলে এখন আমাদের করণীয়টা কি, আমাদের চিকিৎসাটা কি? চিকিৎসা আসলে সেরকম কোনো চিকিৎসা আমাদের কোথাও এখনও ওভাবে আবিষ্কৃত হয়নি। তো আমরা হচ্ছে সিমটোমেটিক ট্রিটমেন্টগুলো দেই। ফার্স্ট অফ অল আমরা বলি যে লাইফস্টাইল মডিফিকেশন। পিসিওএস আসলে ওজন বৃদ্ধির কারণে হয়ে থাকে, তো তাহলে ওজনটা কমানো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এই ওজন কমাতে গেলে 20 থেকে 30 মিনিট দৈনিক হাঁটা, ব্যায়াম করা, অনেকে বাসায় ব্যায়াম করতে পারে, যোগা করতে পারে। তারপর তার খাদ্যাভ্যাস চেঞ্জ করা। হ্যাঁ, কেউ যদি অতিরিক্ত চকলেট, চুইংগাম বা ফাস্টফুড খাওয়ার প্রবণতা থাকে, সেগুলোকে কমিয়ে এনে শাকসবজি খাওয়া, পুষ্টিকর খাবার খাওয়া, সুষম খাদ্য খাওয়া, প্রচুর পরিমাণে পানি পান করা। অনেকে যদি হাঁটার জন্য সময় বের করতে না পারে, নিজের বাসায় বসে দরজা জানালা বন্ধ করে একটু মিউজিক ছেড়ে নাচের মতো করে হাত পা ছোড়াছুড়ি করলেও কিন্তু অনেকটা উপকৃত হওয়া যায়। অনেকেই কাজের জন্য দেখা যায় বাইরে গিয়ে যে হাঁটবে, সেটা আসলে হয়ে ওঠে না।
আবার অনেকে মনে করে আমি তো অনেক কাজ করি, সারাদিন পরিশ্রম করি, বাসার সমস্ত কাজকর্ম আমিই করার চেষ্টা করি, তাতেই তো হয়ে যাওয়ার কথা। না, এটা কিন্তু না। আসলে আমাদের এইটার জন্য আলাদা একটু সময় বের করে ব্যায়াম করতে হবে এবং শরীরের ওজনটাকে নির্দিষ্ট একটা নিয়মের মধ্যে নিয়ে আসতে হবে। আমাদের আসলে 24.9 পর্যন্ত হচ্ছে বিএমআইটা রাখতে হবে। এটাকে আমাদের নিয়ন্ত্রণে রাখলে এটা স্বাভাবিক কতটুকু, অস্বাভাবিক কতটুকু, কত হলে আমরা বেশি বলি, কত হলে কম বলি, এগুলো আসলে আমাদের সাথে আলোচনা করলে বুঝতে পারবেন। আর পুষ্টিবিদেরও অনেক ভূমিকা আছে এখানে, যারা নিউট্রিশনিস্ট ওরাও এই বিষয়ে পেশেন্টদেরকে একটা ধারণা দেয়। তো এই হলো কথা যে আমরা ওজন কমাবো। আর কি করতে পারি, যেহেতু এটা একটু হরমোনজনিত সমস্যা, সেই জন্য আমরা হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি, অনেক হরমোন রিপ্লেসমেন্ট ঠিক না, হরমোন দিয়ে থাকি। যেমন হচ্ছে যে আমরা প্রোজেস্টেরন হরমোনগুলো দিয়ে থাকি, নরটেস্টোস্টেরন দিয়ে থাকি। আবার হচ্ছে যে এটার কারণে অনেক পেশেন্টের ইনসুলিন, টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাস যেটা বলি আমরা, ইনসুলিন রেজিস্ট্যান্স হয়ে যায়। তো সেই জন্য আমরা মেটফরমিন ব্যবহার করে থাকি। আচ্ছা, আর হচ্ছে যে এই মেটফরমিন দুটো কাজ করে, একটা হচ্ছে যে তাকে ওজন কমাতেও অনেকটা সাহায্য করে, আবার হচ্ছে ইনসুলিন রেজিস্ট্যান্সি যেটা আছে সেটাকেও ইমপ্রুভ করার চেষ্টা করে। আর অনেক পেশেন্টকে আমরা ওসিপি, ওরাল কন্ট্রাসেপটিভ পিলও দিয়ে থাকি। এটা হচ্ছে গিয়ে ট্রিটমেন্ট। ইনফার্টিলিটি যদি নিয়ে আসে তখন আমরা পেশেন্টকে ইভ্যালুয়েশন করি, পরীক্ষা নিরীক্ষা সব কিছু করে তারপর আমরা বোথ পার্টনার, মেল এবং ফিমেল পার্টনার দুজনকে ইভ্যালুয়েশন করে ইনফার্টিলিটির জন্য ট্রিটমেন্ট দেয়। তো ইনফার্টিলিটির ট্রিটমেন্টে একটা সুবিধা যেটা হয় যে সে যদি কনসিভ করে যায় তাহলে তো কনসিভ করলো, আর যদি না করে সেক্ষেত্রে 2-3 সাইকেল এই ট্রিটমেন্টটা চালালে তার মাসিকটাও নিয়মিত হয়ে যায়। এতে করেও পেশেন্ট হ্যাপি থাকে যে হ্যাঁ, আমার তো একটা কাজ অন্তত হচ্ছে। পরবর্তীতে ইনফার্টিলিটির জন্য আমরা আরেকটু আপার লেভেলে পেশেন্টকে বলি যে আপনার হয়তো এই প্রাথমিক চিকিৎসায় হচ্ছে না, হয়তো আপনাকে আরও ইভ্যালুয়েশন করা লাগবে। ইনফার্টিলিটির জন্য যে ওয়ার্কআপ সেটা পুরোটাই করে তারপর তার কোথায় প্রবলেম সেটা আইডেন্টিফাই করে ওই ধরনের ট্রিটমেন্টগুলো দিতে হবে। এই গেল আমাদের ট্রিটমেন্ট বিষয়ে কথা। তো আসুন আসলে আমরা সচেতন হই, ভয় না পাই, লজ্জা না পাই, পিসিওএস নিয়ে আমরা কথা বলি, ডাক্তারের পরামর্শ নেই, অযথা বাইরের ওদের বিভিন্ন জনের কথা না শুনে প্রপার একটা গাইডলাইন আমরা তৈরি করি এবং ডাক্তারের শরণাপন্ন হয়ে ওনারা যেভাবে আমাদেরকে উপদেশ দেন, যেভাবে চলতে বলেন সেগুলো আমরা মেনটেন করি। তাহলে আমরা ভালো থাকতে পারবো, সুস্থ থাকতে পারবো। আজ তাহলে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।